আচ্ছা, আজকে সারাদিন ঠিক কি হলো বলুন তো? আপনি ভাবছেন বাংলার নাম ডুবলো? না, ভারতবর্ষের নাম ডুবলো। লায়নেল মেসি কোনো ন্যাশনাল কিংবা রিজিওনাল ফিগার নন। লায়নেল মেসি ইজ আ ওয়ার্ল্ড আইকন, গ্রেটেস্ট অফ অল টাইম। অ্যান্ড লেডিজ এন্ড জেন্টলম্যান, যখন গ্রেটেস্ট অফ অল টাইম আমার শহর কলকাতায়, আপনার শহর কলকাতায় বাঙালির তিলোত্তমায় এসে এহেন কীর্তিকলাপ দেখে, তখন বিশ্বাস করুন নামটা বিশ্বে খারাপ হয়। নামটা হলেও খারাপ বিশ্বে। তাই তো খুব অবাক হয়েছিলাম যখন লায়নেল মেসির ইভেন্টকে ঘিরে এই কার্যকলাপ আজ ঠিক সন্ধেবেলা বিবিসির নিউজকাস্টে জায়গা পেয়েছে দেখেছি। বুঝতে পারছেন, গোটা বিশ্বে এখন চর্চিত লায়নেল মেসির সঙ্গে কলকাতায় যা হলো। অথচ হায়দ্রাবাদে দেখুন শৃঙ্খলা রয়েছে। কেন? কার দায়? অর্গানাইজারদের নাকি ফ্যান্স কিংবা ভক্তদের, যাদেরকে পুলিশ সামলাতে পারলো না এবং যারা বেসিক ডিসিপ্লিন নামক জিনিসটা হঠাৎ করে ভুলে গেল? আচ্ছা, এর আগে তো মারাদোনা এসেছে এই শহরে, এমন তো দেখিনি। লায়নেল মেসি নিজে এসেছিলেন 2011 সালে, তখনও তো দেখিনি। আজ হঠাৎ এমন কেন? এই যে ছবি দেখছি, কোন কলকাতার কোন স্পোর্টসম্যান স্পিরিটের কথা বলে? এই যে ছবিগুলো আজকে সকাল থেকে দেখলাম, শুধু একটা ভাঙচুরের ছবি নয়, কোথাও ভাঙচুর হচ্ছে, কোথাও কারো মাথা ফেটে যাচ্ছে, কোথাও স্ট্যান্ড থেকে পোস্টার্স উপরে ফেলে দেওয়া হচ্ছে, কোথাও পুলিশ লাঠিচার্জ করছে। এই নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব রীতিমতো তুঙ্গে। এবং শুধু তাই নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে দেখবেন রাজ্যপাল তিনি যুবভারতী ক্রীড়াঙ্গনে গিয়েছেন সমস্ত কিছু হয়ে যাওয়ার পর সন্ধেবেলা। 10 মিনিটের ওপর তিনি নাকি গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছেন। দরজা খুলে দেওয়ারও নাকি লোক নেই। সায়ন্তন আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন সরাসরি আমার সঙ্গে যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে। সায়ন্তন, যে খবর আসছে, প্রায় 10 মিনিটের ওপর রাজ্যপাল তিনি যুবভারতীর গেটে দাঁড়িয়ে। রাজ্যপাল তিনি এই রাজ্যের, তার জন্য মানে গেট খোলারও লোক নেই। পরিস্থিতি কি জানাও? সায়ন্তন, তোমার ঠিক পেছনে আমি দেখতে পাচ্ছি রাজ্যপাল রয়েছেন। যদি তুমি একবার রাজ্যপালের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করো, যে উনি কনস্টিটিউশনাল হেড এই রাজ্যে। অবাক করা ছবি দেখাচ্ছি এই মুহূর্তে। রাজ্যপাল লোকভবন থেকে সরাসরি তিনি এসেছেন যুবভারতী ক্রীড়াঙ্গনে, যেখানে বিশৃঙ্খলা হয়েছে এবং যে ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে, এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখতে একেবারে সরজমিনে খতিয়ে দেখো, এই মুহূর্তে তিনি যেটা জানাচ্ছেন যে তিনি আগে তার এডিসি বা ওএসডি যারা রয়েছেন তাদের সঙ্গে পুরো বিষয়টা বুঝে নেবেন, তারপরে তিনি সাংবাদিকদের সামনে মন্তব্য করবেন। এই মুহূর্তে তিনি কিন্তু দাঁড়িয়ে অপেক্ষা করছেন যে যদি কেউ আসে গেট খোলার জন্য, এবং যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ভিতরে অফিসিয়ালদের সঙ্গে কথা বলতে যাচ্ছেন। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বেশ, আমরা আবারও চেষ্টা করব সায়ন্তনের কাছে যাওয়ার, কারণ কোনো যান্ত্রিক গোলযোগের কারণে এই ঘটনাটি ঘটছে। এই মুহূর্তে সরাসরি আমরা তার সঙ্গে সম্পর্ক করতে পারছি না কিংবা যোগাযোগ করতে পারছি না। আমার সঙ্গে এই মুহূর্তে যারা দুজন রয়েছেন অতিথি, আসুন আলাপ করে নিই। সমরেশ চৌধুরী রয়েছেন, প্রাক্তন ফুটবলার আমার সঙ্গে। অনিল জানা, প্রাক্তন পুলিশকর্তা আমাদের সঙ্গে রয়েছেন। আমি সমরেশবাবুর কাছে যাব প্রথমে। সমরেশবাবু, ভক্তর উন্মাদনা থাকবে, তা বলে এটা উন্মাদনা নাকি এটা পাগলাম? এবং সেই অর্গানাইজারদের ভূমিকা নিয়ে সত্যি প্রশ্ন করব, যে এক ঝলক মেসিকে দেখতে আসার জন্য, দেখার জন্য মানুষ হাজার হাজার টাকা টিকিট কেটে ওখানে গিয়েছিলেন। এক ঝলক তো দূরের কথা, কিছুই দেখতে পেলেন না। রাগটা কি তাহলে স্বাভাবিক? হ্যাঁ, রাগটা স্বাভাবিক। আমি তোমাদের চ্যানেলেই দেখছিলাম যে একজন 50,000 টাকার টিকিট কেটেছে, কেউ 15,000, কেউ। এই যে বিভিন্ন ধরনের টিকিট, একটা টিকিট তো শিডিউল থাকে যে 5,000 বা 10,000। এর কোনো অনলাইনের টিকিটে যে যা টাকা দিয়ে পাচ্ছে কিনে নিচ্ছে। এইটা হচ্ছে প্রথম যে অর্গানাইজ করেছে শতদূর। আমি ভদ্রলোককে চিনি, উনি
আমার মনে হয় প্রশাসনের সাহায্যটা ঠিক সেইভাবে দেয়নি। উনি ভাবছিল আমি একা এতগুলো টিকিট বিক্রি অনলাইনে করেছি তাই, কিন্তু এটা কিন্তু হওয়া একদম উচিত ছিল না। এত কেননা সবার জানা উচিত লিওনেল মেসি এখন পর্যন্ত ও খেলে যাচ্ছে এবং গোলও করছে। একেবারে লাস্ট ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন, যেটা তুমি বললে যে মারাদোনা এসেছিল তখন এত গন্ডগোল হয়নি। আরও এই কিছুদিন আমি আপনাকে পরপর তালিকা দিতে পারি। 27 মে 2008 সাল প্রাক্তন তারকা জার্মান গোলরক্ষক অলিভার কানের ফেয়ারওয়েল ম্যাচ এই সল্টলেক স্টেডিয়ামে হয়েছে। 1,20,000-এর ওপর দর্শক, কোনো বিশৃঙ্খলা নেই। শুধু তাই নয়, মারাদোনা এসেছিলেন এই সল্টলেক স্টেডিয়ামে, কোনো বিশৃঙ্খলা নেই। 2011 সালে মেসি নিজে এসেছিলেন, বিশৃঙ্খলা নেই। ব্রাজিলের অ্যালেস্টার দুঙ্গা, বেবেতোর মতো কিংবদন্তিরা এখানে খেলে গিয়েছেন, কোনো বিশৃঙ্খলা নেই। আজকে কি হলো? এটা বলছি যে আমার মনে হয় আজকে এটার ঠিকভাবে আমার মনে হয় এই যে গণ্ডগোলটা হয়েছে সেটা শতদ্রু বোধহয় আমার মনে হয় সরকারের সাথে সেইভাবে আলোচনা করেনি প্রশাসনের সাথে। কারণ ওই তো টিমটা এনেছে টাকা দিয়ে, যা হোক যেভাবে হোক এনেছে। এখন তাকে সে কেন প্রশাসনের সাথে কথা বলেনি যে কিভাবে মেসিকে না, কিন্তু দেখুন একটা ভিডিও দেখা যাচ্ছে যে শতদ্রু এই সেই ভিডিওটা শতদ্রু নিজে বারবার মাইকে অ্যানাউন্স করছে একটু সরে যান, একটু সরে যান, মেসিকে দেখতে দিন। একেবারে শতদ্রু মাইকে অ্যানাউন্স করছে একটু সরে যান সিকিউরিটি পার্সোনালসদের জন্য। অবশ্যই লায়নেল মেসি সিকিউরিটি পার্সোনালরা তো আর সরে যাবে না একটা ইভেন্ট থেকে, কিন্তু বাকি যারা সেই সময় ছিলেন তারা কি একটু সরতে পারতো? নাকি ফ্যানেদের, ভক্তদের আর একটু সংবেদনশীল হওয়া উচিত ছিল না দর্শকদের? হ্যাঁ, একেবারে। আমি যেটা কিছুদিন আগে এই কাগজেই পড়েছি, ওর যে জীবন বীমা করা আছে সেইটা নাকি কয়েকশো কোটি টাকা। তারা জীবন বীমার যারা সিকিউরিটিগুলো আছে তারা কিন্তু ওর কাছ থেকে সরবে না, কারণ শরীরের কিছু ক্ষতি হলে ওকে ওই টাকা দিতে হবে। এটা বলছি আমি যেবার ইসে আসলো, পেলে আসলো না, মাঠটা ইডেন গার্ডেনে ভেজা ভেজা ছিল, স্লিপ করছিল। মাঠে যখন পেলে নামছে ও বুটটা দিয়ে যেন করে দেখছে, ও তো সিকিউরিটি গার্ড যারা আছে তারা হঠাৎ দেখি পেলেকে বলছে ব্যাক, কেন ওর পাস করা, ইনশিওর করা। আমি একবার অনিলবাবুর কাছে, অনিলবাবু আজকে পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? অত্যন্ত রিস্ট্রেন্ট দেখিয়েছে পুলিশ। আমি বুঝতে পারছি না এই জিনিসটা জলের বোতল নিয়ে ঢুকলো কেন। আমরা সল্টলেকে আমি একবারই ডিউটি করেছি, বেশিরভাগই আমাদের ইডেনে ডিউটি পড়তো। ওখানে জলের বোতলও অ্যালাউ করা হতো না, পাউচ অ্যালাউ করা হতো, নিচে যাইছে করতো। আর এখানে সমরেশবাবু বললেন, প্রবীণ লোক, ওনার অভিজ্ঞতা থেকে বললেন, প্লেয়ার মানুষ, এই ধরনের একটা অর্গানাইজেশন এই যখন অর্গানাইজ করে এই ধরনের ভিভিআইপিকে নিয়ে, তখন পুলিশের সঙ্গে লিয়াজও অবশ্যই করেছেন। পুলিশ একটা পুজো আটকাবার জন্য 10 বার ধরে যেতে পারে, কি করছেন না করছেন, অমুক করছেন, এটা অমুক করুন। আর এখানে একটা এত বড় একটা জিনিস ইনসিডেন্ট ভাবে অ্যাসেস করতে পারেনি। না, ব্যাপারটা অ্যাসেস করবেন কিভাবে? না অ্যাসেস করবে মানে ধরুন আজকে আমি বলছি, আপনি এখানে বসে আজকে যদি পুলিশ ওপেনলি লাঠিচার্জ করতো, ঢুকলো ওখানে স্যার জল নিয়ে সল্টলেক স্টেডিয়ামে কি করে ঢুকলো? নিশ্চয়ই আপনি জলের কথা বলছেন। চেয়ার উপরে ফেলে দেওয়া হচ্ছে, স্ট্যান্ড ভেঙে দেওয়া হচ্ছে। কেন হয়েছে এখানে যদি আপনার একটা ছোট্ট প্রতিবেদন দেখাই, দাঁড়ান একটা ছোট্ট দেখেছি আমি, চেয়ার ভাঙে দেখেছি। একটা লোক, তিনি আসাম থেকে এসছেন, তিনি কলকাতার বোধহয় সল্টলেক টল্লেক কোথাও একটা থাকেন, নিউ টাউনের কোথাও একটা কাছাকাছি থাকেন। সেই ভদ্রলোক একটা গোটা আস্ত চেয়ার সল্টলেক স্টেডিয়ামের নিয়ে যাচ্ছেন বাড়ি। আমাদের রিপোর্টার প্রতিনিধি তিনি যখন আটকে বলছেন এটা সরকারি সম্পত্তি, বলছে আমি 500 টাকা দিয়ে টিকিট কেটেছি, মেসিকে দেখতে পারিনি, নিয়ে চলে যাবো। দেখুন নওয়ানুল্লাহ, দেখুন আগে। যুব ভারতী ক্রীড়াঙ্গনের একেবারে চেয়ার দেখতে পাচ্ছ, 0063 চেয়ার নাম্বার। এটা আপনি কিভাবে খুললেন ওখান থেকে? খোলা ছিল তো। আরে আস্তে মাঠের মধ্যে হাজার হাজার চেয়ার লাগানো, আমি কোথায় বিক্রি হচ্ছে, বিক্রি 5-10 টাকায়। এই সরকারি সম্পত্তি নিয়ে আপনি কোথায়? না আমি সরকারি জায়গায় রেখে দেবো, আমি কোন বাস স্টপে রেখে দেবো। এটা তোমার শখের জন্য নিয়ে আসলাম। এটা লাগাবো আসামে নিয়ে, মেসিকে দেখে এসেছি। চেয়ারের দাম 11,500 টাকা। দেখতে একেবারে এই চেয়ার মাঠ থেকে নিয়ে এসছেন, দেখতে
পাচ্ছ, হ্যাঁ। দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকারের সম্পত্তি একেবারে আসাম থেকে এসছেন, তারা নিয়ে যাচ্ছেন এই মুহূর্তে। কি করে সরকার দেখতে দেখা পাচ্ছ যাচ্ছে এই ভালো করে, মুহূর্তে দেখ- সেই ছবি, তুমি দেখতে পাচ্ছ যে আগে মন্ত্রী বদলান পলিটিক্যাল পার্টি যে আপনি রীতিমতো ধস্তাধস্তি। এটা পশ্চিমবঙ্গ সভাচ্ছ এই মুহূর্তে তিনি নিয়ে গেছেন, দেখতে পাচ্ছ এই মুহূর্তে, দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবি। দেখো, দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার, আমরা পশ্চিমবঙ্গ জনগণ, তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবি। একেবারে তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে, দেখো দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবি, এই মুহূর্তে দেখতে পাচ্ছ একেবারে আসাম থেকে আগত মানুষ, তিনি চেয়ার নিয়ে গেলেন পশ্চিমবঙ্গ সরকারের যে সম্পত্তি, তিনি চেয়ার খুলে নিয়ে চলে যাচ্ছেন এই মুহূর্তে। পশ্চিমবঙ্গ যিনি মন্ত্রী রয়েছেন, পুলিশ মন্ত্রী, তাকে দেখতে হবে এই গোটা বিষয়টি। কিশোরের সঙ্গে রাজা সাহা, ক্যালকাটা নিউজ, যুবভারতী প্রাঙ্গণ, সল্টলেক। বিজেপির জয় মল্লিক আমার সঙ্গে রয়েছেন, আমি আসবো। বিজেপির জয় মল্লিক রয়েছেন, বিজেপি কি বলবেন? এ তো আমার রিপোর্টারকে মারতে যায়, ওই চেয়ার দিয়েই, আবার যে চেয়ারটা তার নয়, আসাম থেকে এসছে। এবার আপনারা বুঝুন, আমি আর কি বলবো। আপনার টেলিভিশন চ্যানেল এবং আপনার যারা গ্রাউন্ড জিরোতে গিয়ে সাংবাদিকতা করছে, তাদের জীবনের ঝুঁকিটা কোন জায়গায় চলে যাচ্ছে। হ্যাঁ, আসামের একটা লোক, আরে পুরোটা দেখেছো তো জয়, আসামের একটা লোক, ছেলে এসছে আসাম থেকে, বাংলার সম্পত্তি নিয়ে যাচ্ছে, রিপোর্টার বলছে আরে এটা সরকারি সম্পত্তি দাদা, তাকে এই মারে তো সেই মারে। না, এখন পয়েন্ট হচ্ছে, আমরা যখন পশ্চিমবঙ্গে আসি তখন একটু ভারত ভ্রমণটা না করে এখন পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা করি। পশ্চিমবঙ্গেই তো হচ্ছে, যুব ভারতীর সামনে, এক্স্যাক্টলি সব পয়েন্ট। এবং আমার রিপোর্টার মার খাচ্ছে, তাই আমি প্রশ্নটা করব। একদম তাই, আমি ওটাই বলছি যে আমরা একটু পশ্চিমবঙ্গে স্টিক করি। এবং আজকে যে ঘটনাটা আরে জয়, পশ্চিমবঙ্গতেই স্টিক করে আছি, যুব ভারতী তো পশ্চিমবঙ্গে। এই ধরো, তোমার পার্টি অফিস থেকে বেরিয়ে 10 মিনিট, আর আমার অফিস থেকে বেরিয়ে 15 মিনিট, ওটা তো আর পশ্চিমবঙ্গের বাইরে নয়। শুনতে হবে, ইলমাস শুনতে হবে, আমি দূরে আছি, একটু শুনে নাও। সেটা হচ্ছে, আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা খুব স্পষ্টভাবে আন্তর্জাতিক। জয়, আমি ফিরবো, কিন্তু এই মুহূর্তে সরাসরি রাজ্যপাল সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়েছেন, শুনবো। This visit will unlock many locked doors. The authorities were informed well in time through the protocol. Authorities means the police as well as the district administration. My ADC was requested to bring the governor to this particular gate. There will be persons to open it. I've been waiting here for some time. Nobody picks up the phone from among the higher authorities in government. If this is the way, I don't attribute this deliberate. It may be by default or by design. I'm yet to decide on that. But if this is an attempt to camouflage the truth, that will never happen. If anybody tries to hide the truth behind the locked doors, certainly it will be like, all for a nail, a kingdom was lost. All for a nail, a kingdom was lost. That is what is going to happen. But I give them still time. The procedure was observed, and we were told, I cross-checked with my officers, they said that they were told not to go by the VIP gate, but to come to gate number 3. This is the gate, I understand, but nobody is here. Now, the officers who were contacted by my ADC and others, they say this is with the central government. Central government says this is with the state government, the Sports Authority of India. That, everything I'll look into that, and certainly truth cannot be hidden. If anybody feels that truth can be hidden from the governor, who is the constitutional head of the state as per the Constitution of India, they are in a fool's paradise. Truth will come out. I will come again. This will be opened. I will see the place. Before I came here with a purpose. I never write a report without seeing the place, seeing the incident, discussing with the affected parties. My report is half ready. I want to see for myself what happens in ground zero. That has been my style. I will continue that. I will give them one more chance to open the key. And also, I want an explanation from the authorities. I order an explanation from the authorities. Why this happened? Is this the way Bengal treats its governor? Governor is not a rubber stamp. They are going to see it soon. Who is responsible for this ghastly irreverence of a constitutional authority will have to pay the price. It's not a personal affront. It's never a personal affront.
This is an affront to the constitutional position of the governor, which as per the constitution is head of the state. If truth can be hidden from the governor, it means there is more to it than meets the eye. Maybe this is only tip of the iceberg. I will certainly explore it to the hilt and establish the truth. This visit, as I told you, will unlock many locked doors in many places. Many skeletons in the cupboard will be unearthed. Do you think that this has been done deliberately to prevent you from entering into the stadium? I don't jump into conclusions, no knee-jerk reactions. I explained to you what really happened. I will come again. If it is by default, it's okay. Tomorrow again I will come. Let us see. And your report, ভাবুন অবস্থা, রাজ্যপাল তিনি গিয়ে বসে রয়েছেন যুবভারতীর বাইরে, তার এডিসি কন্ট্যাক্ট করে গেছেন, গেট খোলার কেউ নেই। সকাল থেকে যে বিশৃঙ্খলা দেখলাম, কুণাল ঘোষ নিজে বলছে না তো হ্যাংলামি কেন, একদম কোট বলছি, কুণাল ঘোষের বক্তব্য, মেসিকে নিয়ে যুবভারতীতে যা হলো সেটা লজ্জাজনক, কিছু মানুষের হ্যাংলামির জন্য এমন পরিস্থিতি হয়েছে। হ্যাংলামিটা তো আর আম জনতা করেনি, তাহলে করলো কে? কৌশিকবাবু এসছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, একটা প্রশ্ন তো না করলেই নয়। কৌশিকবাবু, আমি একবার কুণাল ঘোষের বক্তব্যটা আপনাকে শোনাই, নিশ্চয়ই আপনি সকাল থেকে একাধিকবার শুনেছেন কুণাল ঘোষের বক্তব্য, দেখুন। মেসিকে নিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে যেটা হলো সেটা দুর্ভাগ্যজনক, লজ্জাজনক এবং অত্যন্ত কুরুচিকর। কিছু লোকের হ্যাংলামির জন্য এরকম একটা লজ্জাজনক পরিস্থিতি কলকাতার উপর হলো। মেসি যখন মাঠে ঘুরছেন, এত মানুষ, মেসি আসছেন, স্বপ্নের নায়ক, মেসিকে দেখতে যাচ্ছেন, তো মাঠের মধ্যে যখন মেসি ঘুরছেন তো বাকিরা মেসিকে একটু সামলে শুধু তার নিজস্ব দেহরক্ষী দিয়ে একটু ভিড় থেকে আগে মানুষের দিকে তাকিয়ে হাত নাড়তেন। তারা যারা এই এত দামি টিকিট কেটে দেখতে এসছেন তারা দু চোখ ভরে দেখতেন, তো সেটা করা গেল না। এত কিসের হ্যাংলামি? তো কিসের হ্যাংলামি? কারা ছিল? আমজনতা তো ছিল স্ট্যান্ডে, ওই ভেতরে কারা ছিল যারা ভিড় করে বসেছিল? কৌশিকবাবু, দেখুন, প্রথমেই আমরা বলি যে আজকে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে ঘটনাটা ঘটেছে সেটার ভিডিও ফুটেজ সকলেই দেখেছেন, এবং মেসি প্রেমী যারা রয়েছে তারা খুব যুক্তিসঙ্গতভাবেই তারা মানসিকভাবে আহত, আমরা সেটাকে সম্পূর্ণরূপে স্বীকার করি। এটা একটা প্রাইভেট অর্গানাইজেশনের একটা অনুষ্ঠান ছিল, যে প্রাইভেট অর্গানাইজেশনটার অনুষ্ঠানের সঙ্গে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের দূর পর্যন্ত কোনো যোগাযোগ নেই। নিশ্চিত করেই সেখানে বিশৃঙ্খলা হয়েছে, নিশ্চিত করেই ঘটনাটা এইভাবে ঘটা উচিত ছিল না, যার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে তদন্তের নির্দেশ দিয়েছেন। 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং শতদ্রু দত্ত যিনি এটার অর্গানাইজার তাকে কিন্তু অ্যারেস্ট পর্যন্ত করে নেওয়া হয়েছে। কৌশিকবাবু, আমার একটা প্রশ্ন হচ্ছে, শতদ্রু দত্ত তো এই প্রথমবার এরকম কোনো ইভেন্ট অর্গানাইজ করছে এমন নয়, এর আগেও মেসি এসছে, যুবভারতী ক্রীড়াঙ্গনেই এসছে, 2011-তে কিচ্ছু হয়নি। এখানে আরও মারাদোনা এসছেন, 2011 গিয়েছেন, এক্স্যাক্টলি 2011-8-এও হয়েছে, মানে বামজামানাতেও হয়েছে, তখনও কিছু হয়নি। 2011 খুব সম্ভবত, আমি যদি ডেটটা ভুল না করি, 2011 2nd সেপ্টেম্বর 2রা সেপ্টেম্বর ভেনেজুয়েলা বনাম আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ টিমের খেলা ছিল এবং সেখানে 90 মিনিট মেসি খেলেছিলেন। এইবার কথাটা হচ্ছে গিয়ে যে আজকের এই বিশৃঙ্খলাগুলো কেন হলো, নিশ্চিতভাবে এর জন্য শতদ্রু দত্ত প্রধানত দায়ী, কারণ তিনি হচ্ছেন মূল উদ্যোক্তা, যার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। বাকি জিনিসগুলো সেটা তদন্ত কমিটি খতিয়ে দেখে কোনো কাউকেই কিন্তু ছাড় দেওয়া হবে না। যারা মানুষের এক সেকেন্ড আমরা কিন্তু এটা আবারও বলছি, মেসি প্রেমীদের আজকে যে দুঃখজনক হতাশা, আমরা কিন্তু সেটাকে সম্পূর্ণরূপে অ্যাকনলেজ করি, এটা কিন্তু হওয়া উচিত ছিল না। একদম মেসি প্রেমী বলছেন, এককালে যাকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছিলেন শাহরুখ খান, তিনি ইভেন্টে আসতেই পারলেন না। তিনি একটা স্টিং অপারেশনের মতো হোটেলে বসে উদ্বোধন করে দিয়ে চলে গেলেন, আসতেই পারলেন না সিকিউরিটি প্রোটোকলে। আমি একবার বিজেপির মুখপাত্র জয় মল্লিকের কাছে যাব। জয়, শুনলে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, কি প্রতিক্রিয়া? না দেখো, এখানে রাজনৈতিক আকচে আমি টানতে চাইছি না, কিন্তু বেশ কিছু জিনিস আছে যেটা আমার মনে হয় যে এটা উল্লেখ করা উচিত। কিছু শোনা যাচ্ছে। প্রথম বিষয় হচ্ছে, আমি পুরো জায়গাটাই দেখলাম যে ক্রীড়ামন্ত্রী পশ্চিমবঙ্গের অরূপ বাবু ওনার সঙ্গে পুরোটাই ছিলেন।
এরকম ইন্টারন্যাশনাল যখন কোনো সেলিব্রিটি অ্যাকচুয়ালি, মানে উনি ইটস ইকুয়াল টু সেলিব্রিটি, ইন্টারন্যাশনাল সেলিব্রিটি যখন আসছে, স্বাভাবিকভাবে সেইখানে শুধুমাত্র যারা অর্গানাইজার তাদের শুধুমাত্র দায় থাকে না। পুলিশ কর্তা বসে আছেন, জিজ্ঞেস করবেন, ল অ্যান্ড অর্ডারে একটা বড় ভূমিকা থাকে এবং এই প্রোগ্রাম করার আগে পুলিশ প্রশাসনের সঙ্গে রীতিমতো বৈঠক হয় এবং তার সেই প্রোগ্রাম ডিটেলস নিয়ে সমস্ত ডিটেলস স্টাডি করার পরে এসওপি তৈরি করা হয়। এবং যেটা বেসিক এসওপি, যেটা একটু আগে একটা কথা উঠলো, যেটা হচ্ছে জলের বোতল নিয়ে এই স্টেডিয়ামে ঢোকাই নিষেধ, জলের পাউচ ব্যবহার করা হয়। সেখানে 20 টাকার জলের বোতল, সেটাকে 150 টাকার জলের বোতল শুধু বিক্রি হয়নি শুধু না, এরপরে সেই জলের বোতল নিয়ে ওখানে ঢোকা হয়েছে, সেটা অ্যালাউ করা হয়েছে। যে টাইম ব্রেকআপ, দ্যাট ইজ মিনিট টু মিনিট, সেই মিনিট টু মিনিটের ডিটেলসও কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনকে জমা দেওয়া হয়। এই মিনিট টু মিনিটে এর আগের যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচি যে টাইম স্লট বেঁধে দেওয়া হয়েছিল তার থেকে দ্বিগুণ টাইম সেখানে খেয়ে নেওয়া হয়েছে, এবং সেটাও একজন তৃণমূল নেতার, তৃণমূল মন্ত্রীর কর্মসূচি। সেই টাইমটা যখন খেয়ে গেল, তখন পরের যে সব থেকে বড় কর্মসূচি বা প্রোগ্রাম, যেখানে একজন সাধারণ মানুষ, ক্রীড়াপ্রেমী, সে 5,000, 10,000, 15,000, 20,000 টাকার টিকিট কেটে একজন এরকম সেলিব্রিটিকে দেখতে আসলো, আমরা কি দেখলাম? চারিদিকে ঘিরে আছে বিভিন্ন মানুষ যাদের সেখানে থাকার কথা নয়। এটা চরম মিসম্যানেজমেন্ট, এবং যদি তাই হয়ে থাকে তার টাইম লাইন এবং তার এই যে মিসম্যানেজমেন্ট, সেটা কিন্তু ফ্ল্যাগ করা উচিত ছিল ল অ্যান্ড অর্ডার যারা দেখছে তাদেরকেও। আজকে শুধুমাত্র এই যারা ম্যানেজমেন্ট করেছে বা যারা অর্গানাইজ করেছে, অর্গানাইজার, তাদের উপরে দায় ঠেললে হবে না। তার কারণ যখন একজন ইন্টারন্যাশনাল এরকম সেলিব্রিটি ফুটবলার আসছে, তখন ক্রীড়ামন্ত্রী হয়ে শুধুমাত্র ওখানে আমি আমন্ত্রিত ছিলাম বলে পরিস্থিতি, আমি উপস্থিত ছিলাম এটা বলে আমি পার পাবো না। তারও পুরোপুরি দায়বর্তায় যে এই পুরো পরিকল্পনা বা পুরো প্রোগ্রামটার শুরু থেকে শেষ অবধি যে ব্যক্তি আসছে তার সিকিউরিটি, এবং সাধারণ মানুষ, পথ চলতি মানুষ, তাদের কোনো সমস্যা না হয়, কারণ প্রচুর ক্রাউড হবে, গ্রাউন্ডের ম্যানেজমেন্ট, সেই নিয়ে কোনো রকম এই মন্ত্রী কিন্তু ম্যানেজ করেনি বা অ্যারেঞ্জ করেনি। তার একটা পুরো পরিষ্কার জিনিস আমরা দেখতে পেলাম। আমি একবার কৌশিকবাবুর কাছে যাবো। কৌশিকবাবু কি বলছি, সেটা হচ্ছে পুরো বিষয়টা ইলমাস আমার কাছে যেটা মনে হলো, জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে অপমান হলো। লজ্জা অপমান খুব কম। আজকে বিবিসি ঠিক 5:30টার সময় বিবিসিতে কপি বেরোচ্ছে, মানে খবর বেরোচ্ছে লায়নেল মেসিকে নিয়ে। এটা লজ্জা, জাতীয় লজ্জা। আমি এক্ষুনি যেটা তুমি দেখালে সেটা তো আরো লজ্জা। একজন গভর্নর, উনি দেখতে গেছেন, ছেড়ে দিন মুখ্যমন্ত্রী। আমি একটু বলি, আমাকে ইলমাস বলতে বলেছে, জয় আমাকে ইলমাস বলতে বলেছে, একটু বলি, আমি ইলমাস বলতে বলেছি। দেখুন, এক্ষেত্রে দুটো কথা একদম স্পষ্ট করে উত্তর দিচ্ছি ওর প্রশ্নগুলোর। হ্যাঁ, এটা ঠিক যে দর্শকদের নিরাপত্তার দায়িত্ব নিশ্চিত করে ল অ্যান্ড অর্ডার পুলিশের দেখার কথা, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। কিন্তু যে কোনো বেসরকারি উদ্যোগের প্রোগ্রামে সেই প্রোগ্রামের ডিটেলিং কি হবে, আমি লিওনেল মেসির নাম নিয়ে বলছি না, যে কোনো একজন ধরুন তারকা, সে তিনি ফিল্মের তারকাই হন বা ক্রিকেট বা ফুটবলের তারকাই হন, তিনি গাড়িতে ঘুরবেন না হেঁটে ঘুরবেন, নির্দেশে তদন্ত, সেটা তো তিনি বলবেন। প্লিজ, যার নেতৃত্বে এই তদন্ত কমিটি মমতা বন্দ্যোপাধ্যায় গঠন করেছেন, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়, তিনি এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। শুনবো কি বলছেন। আমার যদি প্রয়োজন হয় তদন্তের স্বার্থে, তাহলে আমি তাকে ডেকে পাঠাবো, যদি না হয় তাহলে ডাকবো না। আজকের ঘটনার পুলিশের তরফ থেকে কোনো রিপোর্ট কি আপনি এখনো পেয়েছেন? না, আমাকে এখন পুলিশের কাছে আমি রিপোর্ট না চাইলে, এখন তো সবেই একটু তো আপনাকে ধীরে সুস্থে এগোতে হবে। যত আপনি তাড়াতাড়ি করবেন তত তো মুশকিল আছে। যেমন এটা সবাই বলে বিচারটা খুব দ্রুত হওয়া উচিত, আবার একধারে যেমন বলে আবার বিচার এমন ব্যাপার, সেটা দ্রুত করা যায় না, কারণ অনেক কিছু প্রস কনস, এদিক ওদিক, কোনটা ভালো কোনটা খারাপ সব দেখে বিচার করতে হয়, তবেই আপনি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবেন। আর যদি না পারেন সেটাও, তাহলে আপনার কখনোই আপনি সঠিক সিদ্ধান্তে যেতে পারবেন না। যদি কোনো প্রভাবশালী ব্যক্তি, অনেক ক্ষেত্রে বলা হচ্ছে প্রভাবশালী ব্যক্তি যদি এই ঘটনায় দোষী, আপনারা কি কাউকেই রেয়াত করবেন, এরকম কি বার্তা দিতে পারেন? দেখুন, আগে আমি দেখি, তারপরে আমি বার্তাটা দেবো কে আছে। না হলে আগে থেকে আমি বলবো যে আমি এটা ওই ক্যামোফ্লেজ করার মনে হয় কোনো দরকার নেই, আমি মনে করি না সেটা সঠিক কাজ হবে। আমি একেবারে অনিলদার কাছে যাবো, তারপর একটা বিরতি নেবো। কিন্তু অনিলদা বারবার যেটা জয়ও প্রশ্ন করলো যে পুলিশ, হ্যাঁ ভাইয়া, কোনো সরকারি ইভেন্ট নয়,
একটা নর্মাল প্রাইভেট ইভেন্ট, একটা প্রাইভেট কোম্পানির ইভেন্ট, কিন্তু পুলিশের দায়বদ্ধতাটা কি বলবেন? এটা অবশ্যই যায় না। মানে failed? পুজোগুলো যখন হয়, আমাদের কলেজ স্কোয়ারে ডিউটি করেছি, মোহাম্মদ আলী পার্কে ডিউটি, এর চেয়ে অনেক বেশি লোক আছে। আমরা ইডেনে ডিউটি করেছি, এর চেয়ে কম লোক আসে নাকি? পুলিশ দায়িত্ব এড়াতে পারে? প্রাইভেট অর্গানাইজেশনগুলো তাদের সঙ্গে টাইম টু টাইম যোগাযোগ থাকলে তাদের কী প্ল্যান আছে, তাদের প্রোগ্রাম আছে, কোথা দিয়ে ঢুকবে, কোথা দিয়ে বেরোবে, এগুলো সব তো পুলিশকে জানতে হয়, পুলিশকে জমা দিতে হয়। তবে আমার একটা প্রশ্ন স্যার, আপনাকে না করলেই নয়। মুখপাত্র ঠিক বলেছেন একটা কথা, কিছু লোকের হ্যাংলামি। লিওনেল মেসি, লোকে তো দেখতে গেছে লিওনেল মেসিকে, যারা ওই সেজে গুজে পরে সানগ্লাস লাগিয়ে ওর পেছন পেছন ঘুরছে, কর্ডন করে রেখেছে, ওদেরকে তো পয়সা দিয়ে দেখতে, ওদের রোজই দেখতে পায়। সানগ্লাস লাগানো লোকগুলো আসলে ওনার পার্সোনাল, না ওটা না, একজন মহিলার কথা বলছি। সানগ্লাস লাগানো ওরা সেই সিকিউরিটিতে একটা ইউনিফর্ম থাকে, ওই যারা দেখলে বোঝা যায়। ওদের দেখতে তো যায়নি, ওদের তো রোজই দেখছে, ওদের দেখা যায়। ওরা যদি কর্ডন করে রেখে না দিত, যদি আজকে ধরুন একটা ভিক্টোরিয়া আমি দেখেছি, ব্যাটারি অপারেটেড ছোটো জিপ আছে, ওইরকম একটা জিপ দিয়ে সারা রাত বা দুবার ঘুরিয়ে দিত, মাঝখানে একটা রিভলভিং চেয়ার প্ল্যাটফর্ম থাকতো গোল মতো, ওখান থেকে ঘুরে 2-3 বার দেখতো, নাহলে জিপটা একটু উঁচু হতো, পুরো দুবার ঘুরে দেখি। আমি যে জয় তুললো, আমি যে প্রশ্নটা আপনাকে করেছিলাম, পুরো ঘিরে রেখে দিয়েছে, তারা দেখবে। আজ যখন এই অব্যবস্থা, পুলিশের ভূমিকা কি বলবো? ওদের দেখতে গেছে লোকে পয়সা দিয়ে, মানে পুলিশকে না আমি পুলিশের ভূমিকাটা জিজ্ঞেস করছি। পুলিশের ভূমিকা তো আছেই, পুলিশ যেখানে যখন এখানে চেকিং তো থাকবে, যেখান থেকে ঢুকবে সেখানে পুলিশ চেক করবে না? পুলিশের ভূমিকা যেটা বলছেন, এত দর্শক হয়েছে, তাহলে একগাদা পুলিশ, পুরো কলকাতার যে পুলিশ আছে সবকে নিয়ে ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, ল অ্যান্ড অর্ডার পুলিশকে করতে হবে কি? ইডেনে হয় না, সমস্ত এখানে যে খেলা হয় পুলিশ, সমস্ত জায়গায় পুলিশগুলো সব নিয়ে সল্টলেক স্টেডিয়ামে খেলা হলে হয় না? কি বলছেন? হ্যাঁ হয়, খেলা হলে খেলা, এটা তো আমি খেলা চেয়ে কম না কেন? এত বড় গ্যাদারিং একটা হচ্ছে। সমরেশ চৌধুরী রয়েছেন, প্রাক্তন ফুটবলার, এবং বিশ্বাস করুন সমরেশ বাবু, অনিলদা, আপনি যেমন ডিউটি করেছেন, উনি যেমন বিশ্বভারতী ক্রীড়াঙ্গনে নিজে একাধিকবার খেলেছেন। আমার একটাই প্রশ্ন, যেটা আপনি যেহেতু পুলিশ কর্মী, আমি আপনাকে তাই, গ্যাদারিং পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকবে না? মানে ছিল তো, তার পুজোর সময় কি করে? পুজোর সময় ডিউটি থাকে না? না পুজোর সময় তো কেউ চেয়ার ছোড়ে না। না স্যার, প্লিজ স্যার, পুজোর সময় কি স্যার, আপনি তো প্রায় 30 বছর 35 বছর ডিউটি করেছেন, কোন পুজোর সময়, দুর্গাপুজোয় কোন সময় দুর্গাপুজোয় আপনাকে কেউ চেয়ার ছুঁড়ে মেরেছে? না পুজোর সময় চেয়ার ছুঁড়ে, তুমি দেখেছো লোকে চেয়ার ছুঁড়ে, মানে পুজোর সময় তো বোতল ছুঁড়ে মারে না পুলিশ। বাংলাদেশে মানুষ যখন খেপে যায় না, তখন এই যে বাংলাদেশে তো বেগম, রেসপেক্টেড বেগম হাসিনার বাড়ি থেকে কি না নিয়ে গেছে, ফুলের টপ থেকে, সেটাই তো দেখলাম, একটা আসামের ছেলে ওই জিনিসপত্র নিয়ে যাচ্ছে। আরে আরো অনেকে ভেঙেছে, হ্যাঁ আরো আছে, পাটুলির একজন মহিলা একটা ফুলের টপ নিয়ে গেছে, কেউ একটা কার্পেট কাঁধে করে নিয়ে গেছে, সবটাই আছে এগুলো মানুষের। কিন্তু আমার প্রশ্ন একটা খুব সহজ ছিল, যে পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন স্যার? পুলিশের আর কি আর বলা যায়, পুলিশের গভর্নর আসছেন, আপনি গভর্নর গেলে কন্ট্রোল রুমে খবর দেয় না? আপনি গোল গোল ঘুরছেন, আপনি পুলিশের লোক, আপনি সেটাই বলছি, সেটা পুলিশ কি করতো আজকে, কি করণীয় ছিল? যেটা হচ্ছে তোমার গভর্নর যেটা গেছেন, গভর্নর বলে টাইম টু টাইম কন্ট্রোল রুমে ইনফরমেশন দেওয়া হয়, সে তো বুঝলাম, উনি ওখানে দাঁড়িয়ে আছেন, একটা লোক নেই আর পুলিশ নেই গেট খোলা, ক্ষমতা হতো আজকে যদি অন্য কোনো স্টেট মিনিস্টার যেত ওখানে গেট না খুলে। আজকে তো বেসিক্যালি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, না এটা তৃণমূলের ইভেন্ট, না এটা বিজেপির ইভেন্ট, তাই আমরা অতটা ওখানে ওইদিকে স্পটলাইট রাখছি না। আমি আপনাকে এই স্পটটা দিচ্ছি স্যার, এক মিনিট স্যার, আমি আপনার কাছে যাবো স্যার। আমি আপনাকে একটাই প্রশ্ন করছি, যে আজকে পুলিশের ভূমিকা নিয়ে আপনি কি বলবেন? কিছু বলার নেই, মানে ফেল্ড নাকি ওয়েল ডান? ওইসব বলা যাবে না। এডিজি ল অ্যান্ড অর্ডার যিনি রয়েছেন, জনাব জাভেদ শামীম আইপিএস, উনি যথেষ্ট অভিজ্ঞ লোক, অনেক ল অ্যান্ড অর্ডার ডিউটি করছেন, অনেক অভিজ্ঞতা সম্পন্ন। আমার মনে হয় কলকাতা পুলিশে ওনার মতো অভিজ্ঞতা সম্পন্ন ল অ্যান্ড অর্ডারে আর দ্বিতীয় কেউ নেই, 2-4 জন থাকলেও হয়তো থাকতে পারে। মানে ধরুন আজকে আমার প্রশ্নটা এটাই অনিলদা, যে আজকে যদি এই মবের ওপর পুলিশ লাঠিচার্জ করতো, সমরেশ বাবু নিশ্চয়ই হয়েছে প্রচুরবার, ডার্বিতে লাঠিচার্জ করেছে, মাউন্টেড পুলিশ লাঠিচার্জ করেছে, হয়েছে। যদি লাঠিচার্জ করতো তখন তো আপনি আজকে এসে বলতেন পুলিশ নির্মমতা দেখে। লাঠিচার্জটা ওয়াইজ হতো না, যেটা ওই ম্যানেজ করে 16 জন মারা গেল ইস্ট বেঙ্গল মোহনবাগান বাধ্য হয়ে লাঠিচার্জ করতে হয়েছে। এবার আপনাকে আজকে স্যার, আপনাকে অনিলদা, আপনাকে কয়েকটা ছবি দেখাই না, শান্তনু সাহা আমার সহকর্মী এই প্রতিবেদন পাঠিয়েছে আজকে 3:08 এই ছবিগুলো আমি জানি না কেন আপনারা দেখতে পান না, আমরা দেখতে পাই, আমরা তাই জন্য সবটাই দেখাই। যুব ভারতীর বিশৃঙ্খলায় বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছে, গুরুতর আহত হয়েছেন বিধাননগর ডিসি, এসবি
বিশ্বজিৎ মাহাতো, ডেপুটি কমিশনার স্পেশাল ব্রাঞ্চ বিশ্বজিৎ মাহাতো গুরুতর আহত হয়েছেন। গলায় গুরুতর আঘাত নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি। 3:08 এই ছবি এসছে। আরও 2 পুলিশ কর্মী আইসিইউতে চিকিৎসাধীন। ছবিগুলো একটু চালাবো, আমার সহকর্মীদের বলবো। চেয়ার মাথা দিয়ে যাচ্ছে, নিজেকে বাঁচাচ্ছে, এটাও দেখেছি। পুলিশ এই চেয়ার, পুলিশের ব্যর্থতা, এই যে আপনি এতক্ষণ ধরে বলছিলেন ব্যর্থতা বলা যাবে না, এখানে ব্যর্থ বলা যাবে না। এই ধরনের হঠাৎ একটা ফ্লেয়ার আপ করে গেলে এই জিনিসটাকে ওইভাবে এখানে তো লাঠিচার্জ করলে আরো খারাপ হতো পরিস্থিতি। আরো তাহলে জয়, তুমি তোমার উত্তরটা পেয়ে গেলে। পুলিশের এখানে লাঠিচার্জ করা অনেক কিছু বলছিলেন, তবে একটা জায়গায় দেখলাম একজনের সঙ্গে ঝামেলা, যে একজনকে ধরেছে পুলিশের, যেটা বরাবর আমরা বারণ করতাম, ব্রিফিং করতাম, একজনকে সঙ্গে ঝামেলা হয়েছিল, ধরেছে তাকে 10 জন নিয়ে গিয়ে লাঠি পেটা। দিস ইজ আনওয়ান্টেড। একটা সময় বলা হতো পুলিশ তুমি যতই মারো তোমার মাইনে 100 মারো, এখন পুলিশও মার খায়। যখন মাস্টারদের উপর লাথি মেরেছে তখন আমরা সমালোচনা করেছি, পুলিশ পরে অ্যাডমিট করেছে এটা আমাদের ভুল হয়েছে। দেখুন 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 অবস্থা দেখুন, ছবি দেখুন, এসব বাদরামি তো। এবার এখানে আজকে জয়, আমি প্রশ্নটা তোমায় করছি, আমি আশা করছি পুলিশের ব্যর্থতার উত্তর তোমাকে প্রাক্তন পুলিশ কর্তাই দিয়ে দিয়েছে। লাঠিচার্জ আজ যদি পুলিশ এখানে লাঠিচার্জ করতো, যেটা আমার কোথাও মনে হয়েছে টু সাম এক্সটেন্ট, যেখানে গিয়েছিল লাঠিচার্জ না হলেও একটু কড়া হাতে দমন করার দরকার ছিল, কারণ সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছিল একটা পয়েন্টে, জাস্ট মব ভায়োলেন্স হচ্ছিল। তখন তো আজকে এই প্যানেলটাতেই জয় আমরা এটা নিয়ে আলোচনা করতাম যে এই পুলিশ মানবিক হলো না। আমাকে বলো পুলিশের কি করার আছে জয়? সর্বপ্রথম বলি যে পুলিশ অফিসারদের কথা বললে যারা আহত হয়েছে সেটাও কিন্তু বাঞ্ছনীয় নয়। আজকে তারা তাদের ডিউটিতে ছিল, তাদের উচ্চপদস্থ কর্মকর্তারা যারা আজকে ডিসিশন মেকিং এর জায়গায় ছিল, তারা তাদের ডিসিশনটা ঠিক মতো নিতে পারেনি বলে কিন্তু আজকে আমাদের এই দিনটা দেখতে হবে। কিন্তু জয়, আমি তো এখানেই জিজ্ঞেস করছি কোন ডিসিশন? কে জানতো মব, কে জানতো হঠাৎ করে মব আন্দোলন হবে? এইটা যেটা বলছে এটা কি আগের থেকে তুমি কি আগের থেকে জানতে যে এরকম ঘটনা হবে? তাহলে পুলিশ কি করে প্রস্তুত থাকবে? এটা তো হঠাৎ। জয়, তোমায় প্রশ্ন করছেন সমরেশ বাবু, প্রাক্তন ফুটবলার, যিনি যুব ভারতীতে দীর্ঘদিন খেলেছেন। সাহেব একটু বলে নি, আমি ছোটবেলা ফুটবল খেললো, আপনি আমাদের আইকন, আপনারা ফুটবল খেলেছেন, কিন্তু আমি যে পেশায় আছি রাজনীতি, তাতে একটু বলে দিই যে আপনি যেরকম ফুটবলের মাঠে নামার পরে কাতারে কাতারে হাজার হাজার মানুষ জড়ো হয়, আমরা রাজনৈতিক ময়দানে আমাদের যখন মাননীয় প্রধানমন্ত্রী আসেন তখনও কিন্তু এরকম লাখ লাখ মানুষ জড়ো হয়, এবং তার পুরো ম্যানেজমেন্ট অ্যারেঞ্জমেন্ট সবকিছু কিন্তু পার্টির আমাদের মতো নেতৃত্বদের হাতে থাকে। কিন্তু যতই যাই হোক, আমাদের প্রত্যেকটি মিনিট টু মিনিট লোকাল অ্যাডমিনিস্ট্রেশন মানে পশ্চিমবঙ্গের পুলিশকে দিতে হয়, আইবিকে দিতে হয়, এবং তারা তাদের সঙ্গে সমস্ত রকম এসপিজি হোক মানে প্রধানমন্ত্রী। আমি কোথাও মনে হচ্ছে জয় একটু আমরা ডিভিয়েট করে যাচ্ছি, আমরা পুরো টপিকের বাইরে চলে গেছি, কারণ এখানে প্রধানমন্ত্রী আছেন, খেলার ব্যাপারে আমার খুব সহজ একটা প্রশ্ন, খেলা হয়েছে, আমার খুব সহজ প্রশ্ন। পুলিশ ওখানে মোতায়েন ছিল, সকালবেলা আমি নিজে যুব ভারতীর সামনে থেকে গাড়ি চালিয়ে এসেছি, ঠিক আমি বলে দিচ্ছি 11টা থেকে 11:30, ট্রাফিক ওয়াজ ইন পারফেক্ট স্পিক অ্যান্ড স্প্যাম কন্ট্রোল, আমি নিজে এসেছি। হঠাৎ করে 12টা থেকে 12:15 পর এই আনরুলি স্টেট শুরু হয়। আমার প্রশ্ন একটাই, বারবার পুলিশের দিকে আঙুল ওঠে, নিশ্চয়ই অভিযোগ থাকলে নিশ্চয়ই আমরা বলবো, কিন্তু আজকে পুলিশের কি করণীয় ছিল? কি করে জানবে পুলিশ হঠাৎ করে এইটা হবে? কেউ পুলিশের এটা আমি অন্তত মানতে পারছি। জানতো পুলিশ হবে, তাহলে এই ছবিটা একটু দেখো তো জয়, যেটা স্ক্রিনে দেখাচ্ছি। না ও কি করে জানতো? এই ছবিটা একটু দেখো তো স্যার প্লিজ, এই ছবিটা একটু দেখো। এই জন্যই কি জানতো? আমি বলছি তো এই জিনিসটা যে হবে, উচ্চ পদস্থ অফিসাররা তাদের নেগলিজেন্সের জন্য হয়েছে নাম্বার 1। তারা কেন আগের যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম শিডিউলের সঙ্গে ম্যাচ করছে না তখন সেটা কেন যারা অর্গানাইজার তাদের সঙ্গে এই জিনিসটাকে ফ্ল্যাগ করেনি? বেশ, আমরা একটা ছোট্ট বিরতি নেব, কারণ আনফরচুনেটলি কমার্শিয়াল ব্রেক নিতেই হবে, তারপর আবার ফিরবো জয় আর কৌশিকদার কাছে যাব। কিন্তু জয় বারবার বলছে পুলিশ আগে থেকে জানতো এমন কিছু একটা হবে। আমার প্রশ্ন, কি করে জানবে? পুলিশ কি আগে থেকে জানতো বিশ্বভারতীর চেয়ার ভাঙা হবে? পুলিশ কি আগে থেকে জানতো ওয়াটার বটল, মাফ করবেন, যুব ভারতীর চেয়ার ভাঙা হবে, ওয়াটার বটল ছোঁড়া হবে?
পাবলিক এরকম ভাবে রিয়্যাক্ট করবে? পুলিশ কি জানতো, নাকি জয় জানতো, নাকি আমরা কেউ জানতাম? এই প্রশ্নের উত্তর খুঁজবে। বারবার জয় বলছেন পুলিশ আগে থেকে জানতো এমন কোনো সিচুয়েশন হবে। আমি জয়ের কাছেই যাব, কারণ জয় কথা বলছিল, আমাকে ব্রেক নিতে হয়েছিল। জয়, একটু এক্সপ্লেন করো কেন, কিভাবে জানতো? মানে আমরা কেউ জানতাম না। ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং হচ্ছে এক মিনিট জয়, সমরদা কিছু বলতে চান? পুলিশ আগের থেকে জানতো, আমি এটা বিশ্বাস করি না। আমি জানি না এখানে আমার সাথে জুড়রা তারাও বিশ্বাস করে না যে এই ঘটনা হবে। পুলিশ জানতো, তাই ইচ্ছা করে কন্ট্রোল করেনি, এটা আমি বিশ্বাস করি না। আমার মনে হয় কেউই এটা বিশ্বাস করবে না ও যেটা বললো। তাহলে ও কেন আগের থেকে সতর্ক করেনি প্রশাসনকে যে মাঠে কিন্তু পুলিশ কিচ্ছু করবে না, আপনারা ব্যবস্থা নেন? মেসিকে বলে দিত। আমরা একটু জয়ের কথাটা শুনবো। জয়, আমি অ্যাবসলিউটলি আনসারটা পেয়ে গেছি। সাহেব যেটা বলেছেন এক্স্যাক্টলি, যে ও যদি জানতো তাহলে ও কেন এই জিনিসটা অ্যালার্ট করলো না? এক্স্যাক্টলি আমার কোয়েশ্চেনটা এখানে। যদি আমি জানতাম তাহলে আমি কেন ফ্ল্যাগ করলাম না? যখন আমি দেখতে পাচ্ছি, আমি আবার বলছি, শুধুমাত্র প্রাইম মিনিস্টার নয়, যে কোনো এরকম ইন্টারন্যাশনাল সেলিব্রিটির প্রোগ্রাম যখন হবে এবং তার যখন একটা ম্যাসিভ ক্রাউড অর্গানাইজ করার ব্যাপার থাকে, তখন তার মিনিট টু মিনিট সমস্ত কিছু লোকাল ল অ্যান্ড অর্ডারের কাছে যেতে হয়, অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যেতে হয়, পুলিশ দেখবে, আইবি দেখবে। এবং সেই সময় কোথাও যদি মনে হয় যে এমন কোনো ঘটনা ঘটতে পারে যেটা একটা জনরোষে পরিণত হতে পারে, সেই সময় পুলিশ প্রশাসনের সেই অর্গানাইজারকে ফ্ল্যাগ করার দরকার ছিল যে আপনার এখানকার টাইম শেষ হয়ে গেছে, এবারে প্লিজ উই হ্যাভ টু মুভ ইমিডিয়েটলি, টেক আ ডিসিশন। সেই জায়গায় কোথাও ফ্ল্যাগ করেনি। জয়, আমি একবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কৌশিক বাবুর কাছে যাব। কৌশিক বাবু, আমার মনে হচ্ছে আমরা উই আর বিটিং অ্যাবাউট দ্য বুশ। আমরা একটা ছোট্ট জায়গায় গোল গোল ঘুরে যাচ্ছি। আরে বাবা, সিকিউরিটি ছিল, আইবি ছিল, সিকিউরিটি ডিপোজিশন ছিল, এসবি ছিল, সব ছিল, কেউ বলছে না ছিল না। কিন্তু মেসিকে দেখতে যাওয়ার গ্রেটেস্ট অফ অল টাইমের একটা সেলিব্রেশন হঠাৎ করে যদি একটা এরকম ভ্যান্ডালিজমে পরিণত হয়, জয়, তোমার লজিক যদি আমায় মানতে হয়, তাহলে আমাকে এই অ্যাঙ্গেলটাকে প্রুভ করতে হবে যে কনস্পিরেসি কিংবা লার্জার কনস্পিরেসি ছিল। তাহলে কনস্পিরেসিটা করলো তৃণমূলের কৌশিকদা। তারপর দেখুন, বিটিং অ্যারাউন্ড দ্য বুশ না করে আই এম স্ট্রেট বিটিং ইনসাইড দ্য বুশ। সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করছি, সরাসরি বিজেপির গুন্ডারা গেরুয়া পতাকা নিয়ে অত্যন্ত পরিকল্পিতভাবে আজকে যুবভারতী ক্রীড়াঙ্গনে গন্ডগোলটা করেছে। আসামের লোকেদের দেখা গেছে চেয়ার নিয়ে পালাতে আছে। এই কথাটা বলুন তো, আজ পর্যন্ত কোথাও কোনোদিনও দেখেছেন ভারতবর্ষের এবং কলকাতার ফুটবল প্রেমী কলকাতার ইতিহাসে যে গেরুয়া পতাকা নিয়ে কেউ স্টেডিয়ামের মধ্যে ঢোকে? মোহনবাগানের পতাকা নিয়ে ঢোকে, আমি ইস্ট বেঙ্গল সমর্থক, ইস্ট বেঙ্গলের পতাকা নিয়ে ঢোকে, মোহামেডানের পতাকা নিয়ে ঢোকে। দেশের যে দেশের খেলা হচ্ছে, দুটো দেশের জাতীয় পতাকা নিয়ে ঢুকতে পারে। আজ পর্যন্ত, আপনি একজন অভিজ্ঞ সাংবাদিক, আমার পাশে এত অভিজ্ঞ একজন স্বনামধন্য ফুটবলার বসে আছেন, দীর্ঘ 4 দশকের অভিজ্ঞতা, জীবনে কেউ কোনোদিন দেখেছেন যে আমি ফ্র্যাঙ্কলি বলছি, আমি এতে কোনো কমেন্ট রাখবো না। ক্যালকাটা নিউজের পক্ষ থেকে এই পতাকার রং নিয়ে কোনো কমেন্ট আমরা রাখবো না, কিন্তু আপনারা প্লিজ আপনাদের বক্তব্য রাখুন। আমরা স্ট্রেট বলছি, এটা বিজেপির গুন্ডারা পরিকল্পিতভাবে বাংলাকে বদনাম করার জন্য করেছে। এটা ওদের পরিকল্পিত বাংলা বিরোধী চক্রান্তের একটা অংশ। আমি একবার জয়ের কাছে যাব। জয়, প্লিজ কাউন্টার দ্যাট। ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে যে পতাকাটা দেখা যাচ্ছে, সেই পতাকাটা ভারতীয় জনতা পার্টির পতাকা নয়, ওটা জয় হনুমানের পতাকা, একেবারে জয়, রাইট। ওই কোন শাখা সংগঠনের পতাকা একই হলো। বজরংবলীর পতাকাটা কোনো শাখা সংগঠনের নয় স্যার, ওটা প্লিজ, ওটা আমাদের আবেগ আস্থার পতাকা। মেন আউটফিটটা তো এক। একটু বলে নি ইলমাজ সুযোগ দিয়েছে আমাকে বলার। ফার্স্ট এন্ড ফরমোস্ট বলে দিন, যে পতাকাটা ওখানে দেখা যাচ্ছে সেটা ভারতীয় জনতা পার্টির পতাকা নয়, বজরংবলীর পতাকা। আজকে যদি অ্যালার্জি হয়ে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের, তারা দাগিয়ে দিতে পারে যে সেইটা বিজেপির, দ্যাট ইজ দ্য পলিটিক্যাল এজেন্ডা। এবার আমিও বলছি, এই জিনিসটা যখন বুঝতে পেরেছে তৃণমূল কংগ্রেস যে তাদের ল অ্যান্ড অর্ডার পুরোপুরি ফেল করেছে, তখন তৃণমূল কংগ্রেসের হেডকোয়ার্টার থেকে বলেছে কোথাও থেকে একটা ঝান্ডা এরকম ব্যবস্থা করো যেটাকে আমরা বিজেপির নামে দায় চাপাবো। এটাও তো পুরো স্ক্রিপ্টেড। সেই উত্তরটা দিই উনি
এটা আমরা জানি আমরা এটা সর্বৈবভাবে রেফিউট করছি। আমরা এই সমস্ত ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার আমি একটা ছোট্ট বিরতি নেব, কারণ ট্রাস্ট মি দিস কনভারসেশন ইজ গোয়িং নোওয়্যার। তৃণমূল বলবে বিজেপির চক্রান্ত, বিজেপি বলবে তৃণমূলের চক্রান্ত, বলতে বাধ্য। 26-এ ভোট আসছে, বলতে বাধ্য। আমি আপনি চাই না চাই বলতে বাধ্য, কিন্তু দেখুন কারো মাথা ব্যথা নেই যে দেশের নাকটা আজকে কাটা গেল। বিবিসিতে আজকে লেখা হচ্ছে শহর কলকাতা তিলোত্তমায় এহেন হাল হলো। আমি যে প্রশ্নটা রেখেছিলাম সমরসদা আপনার কাছেই যাব। দেখুন, খেলার মাঠে রং হয় না, জাত হয় না, ধর্ম হয় না, কিচ্ছু হয় না, স্পোর্টসম্যান স্পিরিট হয়। এবং ফুটবল সব খেলার থেকে বাঙালির তুমি ফুটবল কি হলো আজকে যুবভারতীতে? না, যেটা ধরো এতক্ষণ যে আলোচনা হচ্ছিল, আমি একটা ঘটনা বলি। সরকারের দোষ দেওয়া হচ্ছে তো। আমি বোধ হয় ওটা 77 কি 78 আসামে খেলতে গেছি। ফাইনালে আমাদের সাথে দক্ষিণ কোরিয়ার একটা টিমে খেলা। যেহেতু আসাম মুখে মিলে আছে, ওরা আসামের সব ওই দক্ষিণ কোরিয়ার টিমকে সাপোর্ট করছে। আমরা খেলার প্রথমে 1 গোল দিয়ে দিই, ওরা 1 গোল শোধ করে, আবার একটা গোল দেয়, তারপরে আবার আমরা শোধ করে 4-2 গোলে জিতি। আবার এই ডাকটা আছে, ওরা ঢিল মারতে আরম্ভ করলো। মাঠে মুখ্যমন্ত্রী প্রেজেন্ট দেবে, মানে ট্রফি দেবে। এবার আমাদেরকে ওরা ওই আসামের সব লোক ঘিরে ধরলো, পুলিশ ওদেরকে পেছন থেকে সাপোর্ট করলো। রাজ্যপালকে মানে ট্রফি নিয়ে চলে গেল, এই মুখ্যমন্ত্রীকে আসামে ট্রফি নিয়ে চলে গেল, মুখ্যমন্ত্রী ওখান থেকে আস্তে আস্তে চলে গেল। এবার আমরা মাঠে 9টা পর্যন্ত বসেছিলাম, কোনো নেই। আমি তারপরে একবার একজন পাঞ্জাবি বর্ডার সিকিউরিটি পোস্টের পেছনে আমি ওর পায়ে ধরলাম যে আপনি আমাদের বাঁচান, আমরা তো ভারতের টিম, কোরিয়া টিমকে হারিয়েছি, আমাদের এই অবস্থা হবে কেন? আমরা 9টা খেলা শেষ হয়ে গেছে, 6টা 5টা মাঠ থেকে মুখ্যমন্ত্রী চলে গেলেন। স্যার, আপনি তো দীর্ঘদিন মাঠে কাটিয়েছেন, আজকে মাঠে এরকম পরিস্থিতি হবে এটা পুলিশের জানা সম্ভব ছিল না? আমি ওর সাথে একমত না। পুলিশ এটা হলে হয়তো বন্ধ করে দিত যে আজকে ম্যাচ হবে না, এরকম পরিস্থিতি হলে আগে একবার করেও ছিল, বন্ধ করে দিত। সেই আপনি দাদা অনিলদা, আপনি কি একমত যে পুলিশের এটা তাদের দে হ্যাড নো ওয়ে টু নো যেটা হতে পারে? এটা হয়তো প্রি প্ল্যান ছিল, এরকম তো কোনো কথা না। এটা হয়েছে একমাত্র কয়েকজনে যেটা বলেছেন, হ্যাংলামি করে মেসির পেছন ঘুরবো যেন সেইটার জন্য। তারা দেখেছেন, ঠিক আছে, হয়ে গেছে, আমরা শুনে। মেসিকে তো দেখতে গেছে লোকে, ওদের তো দেখতে যায়নি একেবারেই। দেখুন, ক্ষোভটা তো ওইখানে। দেখুন, মেসিকে গিয়েছিল মানুষ, মেসিকে এত যে লোক হাজার টাকার টিকিট কেটে মেসিকে দেখতে গিয়েছিল, মেসিকে খেলতে দেখতে গিয়েছিল, মেসির এক ঝলক স্বপ্নের নায়ককে দেখতে গিয়েছিল, এবং সেখানে যখন স্বপ্নের নায়ককে দেখা পেল না, তখন মানুষের ক্ষোভটা হয়তো এভাবে বেরিয়ে এলো। পুলিশ কি করবে বলুন তো? প্রশাসন কি করবে? হ্যাঁ, প্রশাসনের কেউ যদি বাধা সৃষ্টি হয়ে থাকে তাদের নিশ্চয়ই জবাবদিহি করতে হবে, কিন্তু প্রশাসন তো তার কাজ করেছে, তদন্ত কমিটি বসিয়েছে। এখানেই আমার প্রশ্ন, দায়টা আসলে কাদের? পাটুলি থেকে যে ভদ্রমহিলা, আমি নাম বলতে চাই না, ছবিও দেখাতে চাই না, কিন্তু পাটুলি থেকে যে ভদ্রমহিলা হাতে একটা গাঁদা ফুলের টব নিয়ে একদম ক্যামেরায় বক্তব্য রাখতে, একটা ছবিটা দেখাবো না আমরা প্লিজ, দেখাবো না আমরা ছবিটা প্লিজ, হাতে নিয়ে হেঁটে গেলেন, ছবিটা দেখাবো না কারণ কাউকে মার্ক করতে চাই না আমরা। কিংবা বেলঘড়িয়ার যে ব্যক্তিটি, তারও ছবি দেখাবো না কারণ মার্ক করতে চাই না আপনাদের। আপনারা তো বাঙালি, আপনারা এটা কি করলেন আজ? রাগের এই বহিঃপ্রকাশ, এই যুবভারতী যার সঙ্গে ইস্টবেঙ্গল মোহনবাগানের আবেগ জড়িয়ে, যার সঙ্গে পিকের আবেগ জড়িয়ে, এটা কি করলেন আজ? বাঙালি হিসেবে আমরা নিজেদের প্রশ্ন করছি। কিন্তু যাওয়ার আগে আমার অনেকের ফেভারিট বাইচুং ভুটিয়া, তার একটি বক্তব্য না শুনিয়ে যাব না। দেখুন,
Because we had, that's what I heard, 80,000 people coming to see Messi, and Messi is worshipped in Kolkata and in India. And when they get disappointed paying such a high price coming from such far away places, I think it's very disappointing. And I think let's see, because I think the government has taken some steps and action. I think my only suggestion is that in future, I think this has to be really well organized, and at the same time also to a lot of this VIPs, especially what we saw today. I think that's what we read. A lot of unwanted VIPs came into it and surrounded Messi. So I think this should be avoided. ওই যে হ্যাঁ স্যার, খুব সংক্ষিপ্ত সময়। মুখ্যমন্ত্রী আসার আগে মেসি কেন বেরিয়ে গেল? মুখ্যমন্ত্রী মাঠে থাকলে হয়তো আমার মনে হয় এই গন্ডগোলটা হতো না। ওকে কে বের করে নিয়ে গেল? তার নিশ্চয়ই নিজের শিডিউল ছিল না। কার? মেসির। কোনো শিডিউল ছিল? ও তো এখান থেকে 5 মিনিটের জন্য মুখ্যমন্ত্রীকে ও তো অপমান করলো। মুখ্যমন্ত্রী আসার আগে বেরিয়ে চলে গেল, যেটা এতদিন ধরে ছিল যে মুখ্যমন্ত্রীর সাথে আইনঠিক করে মুখ্যমন্ত্রীর সাথে ঘুরবে। মুখ্যমন্ত্রী এক্স্যাক্টলি মেসি কেন বেরিয়ে গেলেন তার উত্তর একমাত্র মেসি আর মেসির টিমই দিতে পারবে, বলতে পারবে কিংবা শতদ্রী বলতে পারবে। তবে আজকে যে কথা একেবারে সরকারের তরফ থেকে বলা হয়েছে, দেখুন তৃণমূলেরও কিছু করার নেই, বিজেপিরও কথা নেই, তৃণমূলেরও কিছু করার নেই, বিজেপিরও কিছু করার নেই। আমি কৌশিকদার অভিযোগও মানি না যে ভারতীয় জনতা পার্টির কেউ বিশৃঙ্খলা করেছে, একেবারে আমি মানি না। আবার আমি জয়ের কথাটাও একেবারে আমল দিই না যে পুলিশ আগে থেকে জানতো, কিন্তু যেটা স্যার আমার সময় সত্যি নেই। তুমি যদি এখন বেরিয়ে চলে যাও, আমরা কি অনুষ্ঠান চালাতে পারবো? সেটা কোনোদিন হবে না, আনফরচুনেটলি। না, মুখ্যমন্ত্রী আসার আগে এটা অপমান। তবে আজকে যেটা হলো, আজকে বাংলার, কলকাতার এবং ভারতবর্ষের একটা অপমান হলো। আবেগ, নিশ্চয়ই আবেগ, মানুষের হাজার হাজার মানুষের আবেগ, তাদের হার্ড আর্নড মানি, কষ্ট করে রোজগার করা টাকা, সেটা পরিপূর্ণ হওয়া, তার ক্ষোভ সবই ছিল। কিন্তু একই সঙ্গে সেই যে বাইরের রাজ্য থেকে এসে আমার রিপোর্টারকে কিংবা আমাদের চ্যানেলের রিপোর্টারকে রীতিমতো শাসিয়ে মারতে যাওয়া যে লোকটা, তাকেও বলবো, প্রশ্ন করেছিলেন না আমার রিপোর্টারকে, হু আর ইউ? সে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তার দিকে হাত ওঠালে আমরা সবাই আসবো, হাত নিয়ে নয়, কলম নিয়ে, পারলে রুখে দাঁড়াবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, জয় হিন্দ।